হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আরেকটা আমরা সুপার ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। ইন্ডিয়ান পলিটির বা ভারতীয় রাজনীতির যে ক্লাসেসগুলো আমরা করাচ্ছিলাম, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেগুলো প্রত্যেকটা পরীক্ষায় ইম্পর্টেন্ট, স্পেসিফিক্যালি ফর ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডি, টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরার পরীক্ষা, রেলওয়েস, এসএসসি সহ বিভিন্ন পরীক্ষা ত্রিপুরায় যেগুলো আপকামিং দিনে হবে। ঠিক আছে, তার জন্য আমরা ইন্ডিয়ান পলিটিটা আগে শেষ করছি, তারপর আমরা জিওগ্রাফি, হিস্ট্রি এমন করে পুরো সিলেবাস আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে আমরা এই ভিডিওতে মনে রাখবে এটা 8 নাম্বার ক্লাস, 8th ক্লাস অফ ইন্ডিয়ান পলিটি ফর অল দ্য কম্পিটিটিভ এক্সাম অফ ত্রিপুরা। এখানে আমরা মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস আর ইউনিয়ন এক্সিকিউটিভের সবচেয়ে ইম্পর্টেন্ট পোস্ট, মানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, ওনারা তো আছেনই। আমরা প্রত্যেকটা পোস্টের স্যালারি কি, ডিটেলস কি, কোন কোন আর্টিকেল, কোন কোন প্রভিশনে ওনারা অফিস হোল্ড করতে পারেন, এই সমস্তগুলো আমরা একটা একটা পোস্ট করে দেখব। আজকে আমরা প্রেসিডেন্ট পোস্টের কিছু আমরা দেখব, রাষ্ট্রপতি পোস্টের কিছু ইম্পর্টেন্ট যেই সমস্ত আর্টিকেলসগুলো বা প্রভিশনসগুলো, এগুলো আমরা এই ভিডিওতে দেখব। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে আমাদের এই ক্লাস দেখে যাতে নিজেদের প্রিপারেশন যাতে বুস্ট করে নিতে পারে। ঠিক আছে, ম্যাক্সিমাম শেয়ার করবে, এটা আমরা তোমাদের থেকে আশা রাখছি। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দেই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা ওই চাকরিগুলোর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে বলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো আপকামিং দিনে আছে, যেমন টিপিএসসি, কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি2, আগরতলা ডেন্টাল কলেজ সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ইন্টারভিউ বা লিখিত পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, একদম আপডেটেড নোটস, ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জুন 2024। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশনটা বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। তোমরা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও। লেখা থাকবে কম, আমরা বলবো বেশি, বলাগুলো শুনে শুনে তোমাদের লিখতে হবে। ঠিক আছে, সো আমরা এখন পড়বো ফান্ডামেন্টাল রাইটস, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ইন ইওর এক্সামস, ফর ইওর এক্সামস। ওটা আমরা পড়বো, মনে রাখবে। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আর্টিকেল নাম্বার 51A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই ফান্ডামেন্টাল ডিউটিস, ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে আর্টিকেল নাম্বার 51A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফান্ডামেন্টাল ডিউটিসকে বাংলায় বলে মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্য বলে। ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিস বেসিক্যালি এই দেশের নাগরিকদের বলে, কি বলে, যে তুমি মানে কি বলবো, তুমি নিজেদের রাইটসগুলো তোমরা এনজয় করো, নিজেদের রাইটসগুলো তোমরা এনজয় করো, কিন্তু তোমাদের যে মৌলিক কর্তব্যগুলো আছে দেশের জন্য, কান্ট্রির জন্য, ওইগুলো তোমাদের ভুললে কিন্তু হবে না। Fundamental duties act as a reminder to the citizen of the country to continue their duties towards their country and society. তোমাদের এই দেশে থেকে, এই রাজ্যে থেকে, তোমাদের সোসাইটিতে থেকে সব কিছুর জন্য তোমাদের কি কি দায়িত্ব আছে, মৌলিক কর্তব্য আছে, কি কি ডিউটি আছে, ওইগুলো সবগুলো প্রত্যেকটা ভারতের নাগরিকের সবগুলো লেখা আছে আর্টিকেল নাম্বার 51A অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রত্যেকটা নাগরিক, ভারতের যারা নাগরিক, তুমি বা আমি, আমরা যারা নাগরিক, সবারই কিন্তু দেশের জন্য মানে পার্টিকুলার রেসপন্সিবিলিটি কিন্তু আছে। ঠিক আছে, মনে রাখবে ইন্ডিয়ান কনস্টিটিউশনে অরিজিনালি
অরিজিনালি কিন্তু এক্সপ্লিসিটলি কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসের কথা কিন্তু মেনশন কিন্তু করেনি। এক্সপ্লিসিটলি মানে একদম ডিপলি ভালোভাবে এক্সপ্লেনেশন করে কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসগুলো বলা হয়নি অরিজিনালি ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতের সংবিধানে। বুঝতে পেরেছো? কিন্তু এটার ইমপ্লিসিট প্রভিশনস গুলো কিন্তু আগে থেকে কিন্তু ছিল ভারতের সংবিধানে। ইমপ্লিসিট মানে হচ্ছে ইন দ্য সেন্স তোমরা বলতে পারো মানে ওপরে ওপরে, এত ডিপ ভাবে এক্সপ্লেনেশন ছিল না অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল ডিউটিস যখন কনস্টিটিউশন অরিজিনালি যখন এসছিল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে ফান্ডামেন্টাল ডিউটিস কিন্তু কনস্টিটিউশনে আনা হয়েছে বা এটাকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়া হয়েছে বাই দ্য 42nd Amendment Act 1976, very very important for your exams। ঠিক আছে, এখন এই ফান্ডামেন্টাল ডিউটিস গুলো কোথায় আছে? এগুলো আছে পার্ট 4A, পার্ট 4A, আর্টিকেল নাম্বার 51A of the Indian Constitution। Part 4A deals with the fundamental duties. Part 4A under article number 51A also deals with the ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটিস নিয়ে নট অনলি ত্রিপুরার এক্সাম, এসএসসি, রেলওয়ে সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের কি আসে? প্রশ্ন কিন্তু আসে। মনে রাখবে ফান্ডামেন্টাল ডিউটিস যেগুলো আছে দে আর নন জাস্টিসিয়েবল ইন নেচার। নন জাস্টিসিয়েবল মানে কি বলবো, মানে এগুলো মানে কি বলবো, মানে ফান্ডামেন্টাল রাইটস আমরা যে তোমাদের আগের ক্লাসে বলেছিলাম যে কেউ যদি ফান্ডামেন্টাল রাইটস থেকে কাউকে যদি বঞ্চিত করা হয় দেন সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট কিন্তু রিটস ইস্যু করতে পারে টু এনশিওর যে কোনো ভারতের নাগরিক যাতে ফান্ডামেন্টাল রাইটস থেকে পাওয়া থেকে যাতে বঞ্চিত না হয়। বুঝতে পেরেছো? সো আমরা কি বলেছিলাম? ফান্ডামেন্টাল রাইটস কিন্তু জাস্টিসিয়েবল বাই ল। এই জায়গায় ফান্ডামেন্টাল ডিউটিস দে আর নন জাস্টিসিয়েবল বাই ল, দে আর নন জাস্টিসিয়েবল বাই ল, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে এই যে ফান্ডামেন্টাল ডিউটিসের যে আইডিয়াটা এটা নেওয়া হয়েছিল ফ্রম দ্য রাশিয়ান কনস্টিটিউশন, যেটা আগে ছিল কি ইউএসএসআর, সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে, ইউএসএসআর ওটার কনস্টিটিউশন থেকে আইডিয়া নিয়েই কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক অধিকার কনস্টিটিউশনে টোটাল প্রথমে 10টা মৌলিক অধিকার কিন্তু ঢোকানো হয়েছিল। তারপরে এখন টোটাল মৌলিক অধিকার আছে 11টা। টোটাল এখন বর্তমানে মানে অ্যাজ পার 2024 ফান্ডামেন্টাল ডিউটিস আছে 11টা ভারতীয় সংবিধানে, কিন্তু অরিজিনালি ছিল 10টা। বুঝতে পেরেছো? অরিজিনালি ছিল 10টা। তারপর এই যে 11তম ফান্ডামেন্টাল মানে 11তম যেই রাইট মানে যেই জিনিসটাকে প্রভিশনটাকে ফান্ডামেন্টাল ডিউটিসে ঢোকানো হয়েছে ওটা করা হয়েছে 86তম সংশোধনের বা সংবিধানের সংশোধনে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে, যেটা 2002-এ করা হয়েছিল। করে কি করা হয়েছে? 11th ফান্ডামেন্টাল ডিউটি এটা ঢোকানো হয়েছে। ঠিক আছে, 11th ফান্ডামেন্টাল ডিউটি যেটা ঢোকানো হয়েছে এটার মধ্যে কি বলা আছে? যেটা 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে যেটার প্রভিশনটা বলা আছে মানে ইকুয়াল এডুকেশনাল অপরচুনিটিস সবাইকে দিতে হবে, এভরি চিলড্রেন, যারা নাকি 6 থেকে 14 বছরের মধ্যে যাদের বয়স। আমরা ইম্পর্টেন্ট আর্টিকেলস এগুলো বুঝিয়েছিলাম। দিস ইজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস, 11th ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা সবচেয়ে শেষে ফান্ডামেন্টাল ডিউটিসের লিস্টে কিন্তু অ্যাড করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? মনে রাখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মুছে নিচ্ছি। ঠিক আছে, তোমরা শুনে শুনে লিখো, ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো নোট ডাউন করে রাখো। এর বাইরে এই টপিক থেকে কোনো পরীক্ষায় আসবে না, এতটুকু আমরা তোমাদের গ্যারান্টি দিলাম। ঠিক আছে, আর আমাদের নোটসও আছে, এটার মধ্যে ইন্ডিয়ান পলিটিও কভার করা থাকবে প্রত্যেকটা সাবজেক্টের নোটসে। তো তোমরা ইন্ডিয়ান পলিটির মধ্যে এগুলো সবগুলো তোমরা পেয়ে যাবে। মনে রাখবে ইন দ্য ইয়ার 1976 সনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা মানে কি বলবো একটা কমিটি ওনারা ফর্ম করেছিলেন যাতে করে ফান্ডামেন্টাল ডিউটিসের যেই সিনারিওটা মানে মানে ওই কমিটি যাতে একটা কিছু রিকমেন্ড করে। এই কমিটির লিডার ছিলেন সর্দার সোরেন সিং। কি বলেছি? সর্দার সোরেন সিং, উনি ছিলেন লিডার অফ দিস কমিউনিটি মানে কি বলবো কমিটি। ঠিক আছে, যে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ডিউটিসের সিনারিওটা কি ইন্ডিয়াতে ওটার ব্যাপারে গভর্নমেন্টকে যাতে রিকমেন্ডেশন দিতে পারে তার জন্য 1976 সনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা কমিটি ফর্ম করেছিলেন হুইচ ওয়াজ হেডেড বাই সর্দার সোরেন সিং। আর এই 1976 সনেই এই যে সোরেন সিং
বা সর্দার সোরেন সিং এর যে কমিটিটা, ওনারা কিছু কিছু ফান্ডামেন্টাল ডিউটিস ওনারা রিকমেন্ড করেছিলেন। ঠিক আছে, ওনারা যে রিকমেন্ড করেছিলেন ফান্ডামেন্টাল ডিউটিসগুলো, ওটার মধ্যে শুধু 10টাকে ফাইনালি অ্যাকসেপ্ট করে ইন্ডিয়ান কনস্টিটিউশনে জায়গা দেওয়া হয়েছিল। বুঝতে পেরেছো? 10টাকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে জায়গা দেওয়া হয়েছিল। তার জন্যই বলা হয় ইনিশিয়ালি ইন্ডিয়ান কনস্টিটিউশনে 10টা মৌলিক কর্তব্যের কথা কিন্তু লেখা আছে, কিন্তু 11তম মৌলিক কর্তব্যটা, এই যে 10টা যে ফান্ডামেন্টাল ডিউটিস লেখা আছে, ওইগুলোকে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 করিয়ে সংশোধন করিয়ে 42তম সংশোধন করিয়ে সংবিধানে 1976 সনে ওইগুলোকে কিন্তু কনস্টিটিউশনাল স্ট্যাটাস কিন্তু দেওয়া হয়েছে। তখন ছিল 10টা আপ টু 2001। 2002-এ করা হলো 86তম সংবিধানের সংশোধন, 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। তারপর ঢোকানো হলো কি, কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন বিটুইন 16 to 14 ইয়ার্স অফ এজ। এটাকেই বলা হয় 11th ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা আর্টিকেল নাম্বার 51 এতে, বর্তমানে পার্ট 4 এতে ফান্ডামেন্টাল ডিউটিস টোটাল এখন 11টা কিন্তু আছে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা দেখে নেব ফান্ডামেন্টাল ডিউটিস তোমাদের কি কি আছে বিং এ সিটিজেন অফ ইন্ডিয়া। যে 11টা মৌলিক কর্তব্য তোমাদের সবার করা উচিত অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ওইগুলো তোমরা দেখে নাও। প্রথম হচ্ছে টু অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন, ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড অ্যানথেম। ঠিক আছে, ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু আমরা বলতে বোঝাচ্ছি তিরঙ্গা, 3 কালারের আমাদের যে জাতীয় পতাকাটা আছে ওটা। ঠিক আছে, আর ন্যাশনাল অ্যানথেম সবাইকে কিন্তু মানে কি বলবো, মানে কনস্টিটিউশন মেনে চলতে হবে, ন্যাশনাল মানে ফ্ল্যাগকে রেসপেক্ট করতে হবে, প্লাস ন্যাশনাল অ্যানথেম কিন্তু সবার কিন্তু গাইতে হবে যেখানেই দরকার, প্লাস রেসপেক্টও কিন্তু করতে হবে। ঠিক আছে, প্রথম। নেক্সট কি বলেছে, চেরিশ দ্য আইডিয়ালস অফ ফ্রিডম স্ট্রাগল, মানে এটা বলেছে যেই সমস্ত নোবেল আইডিয়াস অ্যান্ড ভ্যালিউস, যেগুলো মানে আইডিয়াস প্লাস ভ্যালিউস যেগুলোর বেসিসে ইন্ডিয়া স্বাধীনতা পেয়েছে, ওইগুলোকে মেনে চলতে হবে, ওইগুলোকে রেসপেক্ট করতে হবে, ওইগুলোকে চেরিশ করতে হবে। আর যেই সমস্ত স্বাধীনতার সংগ্রামীরা ভারতের স্বাধীনতার জন্য নিজেদের জীবনের বলিদান দিয়েছেন, ওদের ব্যাপারে জানা সবার জন্য জরুরি, প্লাস ওদের যে লাইফ স্ট্রাগলটা ওটাকে কিন্তু সবার কিন্তু মানে রেসপেক্ট করতে হবে। আর ওদের দ্বারা যেই সমস্ত আইডিয়ালস এন্ড ভ্যালুসগুলি ওদের দ্বারা বলা হয়েছিল ওইগুলোকে সবার মেনে চলতে হবে, এটাই কিন্তু বলে সেকেন্ড ফান্ডামেন্টাল ডিউটিস। নেক্সট থার্ড ফান্ডামেন্টাল ডিউটিস বলে টু প্রোটেক্ট আপহোল্ড সোভরেনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া। কি বলেছি, টু প্রোটেক্ট অ্যান্ড আপহোল্ড দ্য সোভরেনিটি, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য কান্ট্রি। বুঝতে পেরেছো, মানে আমাদের ভারতের যে ইউনিটিটা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি, ইন্টিগ্রিটি, সোভরেনিটি, এগুলো কিন্তু সবার কিন্তু এগুলো যাতে বজায় থাকে তার জন্য কিন্তু সবার কিন্তু কাজ করতে হবে। নেক্সট ফোর্থ আমাদের কি বলেছে, ফোর্থ বলেছে টু ডিফেন্ড দ্য নেশন, to defend the nation and render national services when called upon to do so, মানে আমাদের দেশকে রক্ষা করতে হবে, ডিফেন্ড করতে হবে, প্রোটেক্ট করতে হবে। আর যখনই মানে দেশের কাজে তোমাকে ডাকা হবে তখন কি করতে হবে, তোমার কিন্তু কাজটা করতে হবে দেশের ভালোর জন্য। তোমাকে যদি কোনো কাজে যদি ডাকা হয়, এটাই বলেছে রেন্ডার ন্যাশনাল সার্ভিস। নেক্সট ফিফথ ফান্ডামেন্টাল ডিউটিস বলেছে প্রমোট হারমোনি অ্যান্ড ব্রাদারহুড, ভ্রাতৃত্ববোধ। ঠিক আছে, আর সবার মধ্যে মিল, মানে সমস্ত জাতি ধর্ম সবার মধ্যে যাতে মিল থাকে ওটার জন্য তোমার কিন্তু কাজ করতে হবে, বা ওটাকে কিন্তু হারমোনি আর ব্রাদারহুড তোমার কিন্তু রক্ষা করতে হবে বা ওটা প্রমোট করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রিজার্ভ রিচ কালচার, রিচ হেরিটেজ অফ কম্পোজিট কালচার, মানে আমাদের দেশের যে রিচ হেরিটেজ আছে প্লাস ডাইভার্সিফাইড যে কালচারটা আছে ওটাকে আমাদের কিন্তু প্রোটেক্ট করতে হবে, আর ওটাকে সংরক্ষণ করতে হবে, ওটাকে প্রিজার্ভ করে রাখতে হবে যাতে হারিয়ে না যায় সময়ের সাথে। ঠিক আছে, নেক্সট আমাদের বলেছে মানে ফান্ডামেন্টাল ডিউটি নাম্বার 7 বলেছে প্রোটেক্ট অ্যান্ড ইমপ্রুভ ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের এনভায়রনমেন্ট বা তোমরা বলতে পারো আমাদের যে আশেপাশের যেই জায়গা, সোসাইটি, সব কিছুকে আমাদের কিন্তু প্রোটেক্ট করতে হবে, আর ওগুলোকে কি করে আরো বেটার করা যায় তার জন্য প্রত্যেকটা নাগরিককে কিন্তু চেষ্টা করতে হবে। ঠিক আছে, নেক্সট আমাদের বলেছে যে মানে ফান্ডামেন্টাল ডিউটি নাম্বার 8 টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার, হিউম্যানিজম অ্যান্ড দ্য রেশনাল স্পিরিট অফ এনকোয়ারি অ্যান্ড রিফর্ম,
টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার হিউম্যানিজম, মানে সায়েন্সের দিকে কি করে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট আরো বেশি হতে পারবে, নিজেদের মধ্যে সায়েন্টিফিক টেম্পারামেন্ট তোমরা ডেভেলপ করো, মানসিকতা ওই রকম আনো যাতে সায়েন্টিফিক ওয়েতে তুমি নিজেদের যেই নলেজটাকে দেশের জন্য যাতে তুমি কন্ট্রিবিউট করতে পারো, নিজেদের মধ্যে মনুষ্যত্ব আনো, হিউম্যানিটি আনো, এটাই কিন্তু বলে মানে তোমাদের কত নাম্বার বললাম, এটা 8th ফান্ডামেন্টাল ডিউটিস। নেক্সট 9 নাম্বার ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের বলে সেফগার্ড পাবলিক প্রপার্টি অ্যান্ড অ্যাবজিউর ভায়োলেন্স। এটা বলে মানে তুমি পাবলিক প্রপার্টি বা সরকারি যে সমস্ত প্রপার্টিগুলো আছে, প্রপার্টি বলতে বিল্ডিংও হতে পারে, ওটা কোনো মনিউমেন্টও হতে পারে, ওটা কোনো মানে জিনিসপত্রও হতে পারে, ওইগুলোকে সব কিছুকে প্রোটেক্ট করার দায়িত্ব তোমার। আর কোনো রকমের হিংসা ভায়োলেন্স থেকে তুমি কিন্তু নিজে দূরে থাকবে, আর হতে দেখলেও তুমি কিন্তু ওইটাকে থামানোর কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে, যাতে আমাদের দেশ আর সোসাইটি যাতে একটা ভালো থাকার জন্য একটা মানে কি বলবো একটা নিউট্রাল এনভায়রনমেন্ট যাতে সবসময় যাতে থাকে, ঠিক আছে। নেক্সট স্ট্রাইভ টুয়ার্ডস এক্সিলেন্স, এখানে বেসিক্যালি বলেছে এই যে 10 নাম্বারটাতে বলেছে টু স্ট্রাইভ টুয়ার্ডস এক্সিলেন্স ইন অল স্পিয়ার্স অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ অ্যাক্টিভিটি সো দ্যাট ইন্ডিয়া কনস্ট্যান্টলি রাইজেস টু দ্য হায়ার লেভেলস অফ এন্ডিভার অ্যান্ড অ্যাচিভমেন্ট। সবসময় এক্সিলেন্সের দিকে কি করে যাওয়া যায়, নিজেকে কোন ফিল্ডে পারদর্শী করা যায়, কোন জিনিসটা আরো ভালো করে যাতে পারফর্ম করা যায়, যাতে দেশের যাতে ভালো হয়, ওটাই লেখা আছে 10th ফান্ডামেন্টাল ডিউটিসে, যাতে তোমার করা কাজে ভারত যাতে একটা ওপরের পজিশনে যাতে রাইজ করতে পারে, ঠিক আছে, আর ভারত যাতে গ্লোবালি যাতে অ্যাচিভমেন্টের দিকে ভারত যাতে সব দেশের ওপরে যাতে থাকে, ফার্স্ট পজিশনে যাতে থাকে, এটার জন্য সবাই কাজ করতে হবে, এটাই বলেছে 10th ফান্ডামেন্টাল ডিউটি, মানে যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেখা আছে, ঠিক আছে। নেক্সট 11th ফান্ডামেন্টাল ডিউটিসটা 86 অ্যামেন্ডমেন্ট করে 86তম সংশোধন করে 2002-এ কিন্তু ঢোকানো হয়েছে ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এটা বলা হয়েছে যে 6 থেকে 14 বছরের যারা শিশুরা আছে বা বাচ্চারা আছে ওদের কিন্তু কম্পালসারি এডুকেশন, প্রাইমারি এডুকেশনটা ওদের কিন্তু ওরা কিন্তু পাবেই ফ্রি, কোনো বিনামূল্যে ওরা কিন্তু সবাই কিন্তু প্রাইমারি এডুকেশনটা কিন্তু পাবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা আমরা বললাম, ঠিক আছে, যেটা আমরা বললাম এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল ডিউটি, যেটা নিয়ে জিজ্ঞেস করে পরীক্ষাতে বারবার, ঠিক আছে, মনে রাখবে। সাকসেসফুল ডেমোক্রেসি হওয়ার জন্য ফান্ডামেন্টাল রাইটস প্লাস ফান্ডামেন্টাল ডিউটিস দুটোরই কিন্তু কো এক্সিস্ট করতে হয়, দুটোরই কিন্তু বরাবর কিন্তু কাজ করতে হয়, ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড ফান্ডামেন্টাল রাইটস গো হ্যান্ড ইন হ্যান্ড, মানে হ্যান্ড ইন হ্যান্ড। সুপ্রিম কোর্ট তার জন্য এটাই বলেছেন, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অল দিস আর হার্ট অ্যান্ড সোল অফ দ্য কান্ট্রি বা হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বা বেস অফ দ্য মেইন বেস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো সবাইকে বলে যে তুমি বিং এ সিটিজেন অফ দিস কান্ট্রি তোমার কি কি করণীয় আর তুমি কি করে দেশকে কন্ট্রিবিউট করতে পারো, যাতে দেশ যাতে বা আমাদের ভারতবর্ষ যাতে সব দেশের থেকে যাতে উপরে থাকতে পারে, ঠিক আছে। আর সুপ্রিম কোর্ট আমরা অলরেডি বলেছি, দে হ্যাভ অলরেডি কমেন্টেড দ্যাট ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস এন্ড দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, মানে কি বলবো, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের স্পিরিটটাকে হাইলি হোল্ড করতে এই তিনটে জিনিসই কিন্তু কনস্টিটিউশনের মেইন পার্ট অলরেডি কিন্তু বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট, ঠিক আছে। সো তোমাদের জন্য সবগুলো জেনে রাখা জরুরি। ফান্ডামেন্টাল ডিউটিস আমরা টোটালি পড়িয়ে দিলাম, এর বাইরে ফান্ডামেন্টাল ডিউটিসের আর্টিকেল নাম্বার 51-এ পার্ট 4 এর থেকে কোনো কোশ্চেন তোমাদের কিন্তু আসবে না, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট চলে যাচ্ছি লাস্ট টপিক, ইউনিয়ন এক্সিকিউটিভ, মানে সেন্টারে যে সমস্ত ইম্পর্টেন্ট পোস্টগুলো হোল্ড করেন, বিভিন্ন পোস্টের কি কি প্রভিশনস আছে, কোন কোন আর্টিকেল আছে, ওইগুলো আমরা দেখব। যেমন ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে ইম্পর্টেন্ট পোস্টগুলোর মধ্যে পড়ে প্রেসিডেন্ট, নেক্সট পরে ভাইস প্রেসিডেন্ট, নেক্সট পরে প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার যে থাকেন, তারপর অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, সবাই কিন্তু পরে আন্ডার দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ। আজকে আমরা দেখব কোন পোস্টটা, দ্য প্রেসিডেন্ট। বর্তমানে যিনি রাষ্ট্রপতি আছেন ভারতবর্ষ, ওনার নাম হচ্ছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু, উনি হচ্ছেন 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ফার্স্ট প্রেসিডেন্ট ওয়াজ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ফ্রম 1950 টু 1962, ঠিক আছে, বুঝতে পেরেছ।
মনে রাখবে এই যে ইউনিয়ন এক্সিকিউটিভের প্রত্যেকটা পোস্টের কি কি করণীয়, স্যালারি কি কি হবে, কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া কি কি, ইলেকশনের জন্য কতটুকু সিকিউরিটি ডিপোজিট, এইজ ক্রাইটেরিয়া কি কি, কি করে ইলেক্ট হবে, উনি যে অফিস হোল্ড করবেন ওটার কি কি প্রভিশন, সব কিছু সবগুলো পোস্টের বোথ প্রাইম মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট, তারপর তোমাদের প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল সবগুলো লেখা আছে আর্টিকেল নাম্বার 52 থেকে 78 আন্ডার পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আন্ডার পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সবগুলো কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার তোমরা জেনে রাখো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে আর্টিকেল নাম্বার 52 বলে যে দেয়ার শুড বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড হি অর শি শুড হোল্ড এ অফিস। একটা দেশের ইন্ডিয়ার একজন রাষ্ট্রপতি থাকবেন, ওনার অফিস উনি একজন হোল্ড করবেন, উনি মানে ওনার অফিসে রাষ্ট্রপতির দায়িত্ব উনি সামলাবেন। রাষ্ট্রপতির পোস্ট যে আছে ওটাই বলে আর্টিকেল নাম্বার 52। ঠিক আছে, মনে রাখবে প্রেসিডেন্টকে, রাষ্ট্রপতিকে বলা হয় হেড অফ ইন্ডিয়ান স্টেট প্লাস ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোশ্চেনে জিজ্ঞেস করে। প্লাস তোমরা বলতে পারো এই রাষ্ট্রপতির পোস্টার, দিস ইজ এ সিম্বল অফ, এটা একটা সিম্বল কিসের, ইউনিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড সলিডারিটি অফ দ্য নেশন। ইট ইজ এ সিম্বল অফ ইউনিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড সলিডারিটি অফ দ্য নেশন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে এই যে প্রেসিডেন্ট, হি অর শি ইজ ইলেক্টেড ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য কিন্তু ইলেক্ট করা হয় একজন এই ইন্ডিয়ার রাষ্ট্রপতিকে। ঠিক আছে, মনে রাখবে প্রেসিডেন্টের কি কি কোয়ালিফিকেশন হতে হবে ফর বিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা লেখা আছে আন্ডার আর্টিকেল নাম্বার 58। অবশ্যই কিন্তু হি অর শি শুড হ্যাভ অ্যাটেইনড দ্য এজ অফ 35 ইয়ার্স, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি ইলেকশনে দাঁড়ানোর জন্য বা ইলেকশনে উনি কি বলবো মানে ইলেকশনে পার্টিসিপেট করার জন্য উনি এলিজিবল বা কোয়ালিফাইড ওনার হতে হবে। আর উনি, হি অর শি শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট। অফিস অফ প্রফিট মানে কোনো চাকরি করতে পারবে না যেখান থেকে উনি স্যালারি বা কোনো কি বলবো এমুলমেন্টস উনি নিচ্ছেন। ঠিক আছে, ওই রকম উনি কোনো অফিসে উনি কর্মরত উনি থাকতে পারবেন না। ভারতে প্রেসিডেন্টের টার্ম হচ্ছে 5 ইয়ার্স, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে প্রেসিডেন্টের টার্ম হচ্ছে 4 বছর। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে প্রেসিডেন্টের টার্ম কি 4 বছর, তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার 54। আর্টিকেল নাম্বার 54 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এটাই বলে যে কি করে প্রেসিডেন্ট ইলেক্টেড হবে, কি প্রসিজারে একজনকে প্রেসিডেন্ট হিসেবে সিলেক্ট করা হবে, ওটা বলে আর্টিকেল নাম্বার 54 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মনে রাখবে প্রেসিডেন্টকে কিন্তু ইলেক্ট করা হয় বাই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, সিক্রেট ব্যালটের মাধ্যমে ভোটিং করা হয়। এই ভোটটা কে করে, আমরা তো করি না। ঠিক আছে, আমরা তো শুধু লোকসভা আর রাজ্যসভাতে করি। সো প্রেসিডেন্টের ইলেকশনে যারা ভোট করেন, মানে ভোট যারা করেন ওনারা হচ্ছেন আচ্ছা আমি মুছে নেই, এখানে স্পেসটা একটু কম, মেম্বার্স অফ রাজ্যসভা প্লাস লোকসভা প্লাস এই স্টেটের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমএলএস যারা আছে ওনারা। ঠিক আছে, প্লাস লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ইউনিয়ন টেরিটরি যেগুলো আছে দিল্লি, পন্ডিচেরি, কাশ্মীর। ঠিক আছে, কাশ্মীর তো হাউএভার ওটা আলাদা ব্যাপার। দিল্লি, পন্ডিচেরি, কাশ্মীর যেগুলো ইন্ডিয়ান ইউনিয়নের যেগুলো ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে, ওইগুলোর লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার্স আছেন প্লাস স্টেটের লেজিসলেটিভ মেম্বার্স প্লাস রাজ্যসভা প্লাস লোকসভার যারা মেম্বার্স আছেন সবাই কিন্তু ভোট করে সিক্রেট ব্যালটের মাধ্যমে থ্রু এ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট ফর ইলেক্টিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। মনে রাখবে নমিনেটেড মেম্বার্স যাদেরকে নমিনেট করা হয় ওরা কিন্তু পার্টিসিপেট করতে পারে না প্রেসিডেন্ট ইলেকশন করার জন্য যে ভোটিং হয়। ঠিক আছে, ওনারা কিন্তু পার্টিসিপেট করতে পারে না। যদি কোনো স্টেটের অ্যাসেম্বলি যদি ডিসলভ হয়ে যায় ওই অ্যাসেম্বলির মেম্বার্সরা কিন্তু ভোট করতে পারবে না। আর কোনো ক্যান্ডিডেটকে প্রেসিডেন্ট হিসেবে সিলেক্ট হতে অ্যাটলিস্ট 50% অফ ভোট কিন্তু পেতে হয়। কি বলেছি, অ্যাটলিস্ট 50% অফ ভোট কিন্তু পেতে হয়। এটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে এই যে প্রেসিডেন্ট ইলেকশনের জন্য যা যা ডিসপিউট হয় বা যা যা প্রবলেমস তৈরি হয় সবগুলো সমাধানের জন্য বা সবগুলো দেখে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কিন্তু সবগুলো কিন্তু দেখে। আর প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করার জন্য সিকিউরিটি ডিপোজিট দিতে হয় 15,000 ইন দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফর প্রেসিডেন্ট নমিনেশন। ঠিক আছে, আর নমিনেশনটা দেওয়ার জন্য
নমিনেশনটা যে দিচ্ছে ওটা অ্যাকসেপ্ট করার জন্য ইট মাস্ট বি সাপোর্টেড বাই 50 প্রপোজার্স অ্যান্ড সেকেন্ডার্স, 50 জনের দ্বারা কিন্তু অ্যাকসেপ্ট হতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর্টিকেল নাম্বার 60 ইন্ডিয়ান কনস্টিটিউশনের 60তম আর্টিকেল বলে অ্যাবাউট দ্য ওথস অ্যান্ড অ্যাফার্মেশনস অফ প্রেসিডেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু ত্রিপুরা পরীক্ষায় কোশ্চেন এসছে। ঠিক আছে, ওথ কি করে নেওয়া হবে, ঠিক আছে, মানে শপথ বাক্য পড়ানো হবে, যিনি ওথ দেবেন উনি কে হবেন, সমস্ত কিছু, ওনার অ্যাবসেন্সে কে হবে, সমস্ত কিছু লেখা আছে আর্টিকেল নাম্বার 60। প্রেসিডেন্টের ওথের কথা কিন্তু আমরা এখানে বলছি। ঠিক আছে, মনে রাখবে প্রেসিডেন্টের ওথ, উনি যখন সিলেক্ট হয়ে গেলেন ওনাকে শপথ বাক্য পড়ান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কতবার যে এসছে পরীক্ষায়, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাডমিনিস্ট্রেটস ওথ অফ দ্য প্রেসিডেন্ট। আর উনি যদি অ্যাবসেন্ট থাকেন কোনো কারণবশত, সিনিয়র মোস্ট জাজ যিনি থাকবেন, সিনিয়র মোস্ট জাজ বর্তমানে মানে ওখানে যিনি থাকবেন সুপ্রিম কোর্টে, ওই জাজ উনি কিন্তু শপথ বাক্য পড়াবেন প্রেসিডেন্টকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর মধ্যে আছে আরেকটা আর্টিকেল নাম্বার 59। আর্টিকেল নাম্বার 59 আমাদেরকে কিছু কন্ডিশনের ব্যাপারে বলে। কিছু কন্ডিশন মানে যে ধরো প্রেসিডেন্ট যদি প্রেসিডেন্টের অফিস হোল্ড করতে চান, he or she should not be a member of either house or any house of the state legislature। বুঝতে পেরেছো? মানে এই সমস্ত যেগুলো কন্ডিশন আছে, মানে কোনো হাউসের মেম্বার হতে পারবে না, রাজ্যসভা, লোকসভা বা স্টেটের যে বিধানসভা ওইগুলোর কিন্তু মেম্বার হতে পারবেন না। তেমনিভাবে আর্টিকেল নাম্বার 56 56তম আর্টিকেল আমাদেরকে বলে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শুড বি ইলেক্টেড ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য ইলেক্ট হবে। ঠিক আছে, ওথ পড়ান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট যদি রেজিগনেশন দিতে হয় ডিউ টু সাম রিজন, হি অর শি উইল সাবমিট দ্য রেজিগনেশন টু দ্য ভাইস প্রেসিডেন্টকে কিন্তু রেজিগনেশন সাবমিট করবেন। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 61 আমাদেরকে বলে ভেরিয়াস প্রভিশনস রিলেটেড টু দ্য ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট ফর ভায়োলেশন অফ কনস্টিটিউশন। যদি প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি ইন্ডিয়ার যদি কোনো কনস্টিটিউশনের কিছু যদি উনি ভায়োলেট করেন, সো উনাকে কিভাবে উনার পোস্ট থেকে মানে সরানোর কি কি প্রভিশনস আছে ওইগুলো আমাদেরকে বলা আর্টিকেল নাম্বার 61। ঠিক আছে, মনে রাখবে এই ইমপিচমেন্ট করার যে মোশনটা ইট শুড অ্যাটলিস্ট বি সাইন বাই 1/4 অফ দ্য মেম্বার্স প্লাস 14 দিনের নোটিশ কিন্তু দিতে হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তেমনিভাবে আর্টিকেল নাম্বার 62 বলে অ্যাবাউট দ্য ভ্যাকেন্সি ইন প্রেসিডেন্টস অফিস। ভ্যাকেন্সি মানে ধরো 5 বছর শেষ হয়ে গেল ওনার টার্ম, বা উনি রিজাইন করেছেন। ঠিক আছে, ওই সমস্ত জায়গায় যখন ভ্যাকেন্সি হয়ে যায় রাষ্ট্রপতি পদটা বা প্রেসিডেন্ট পদটা, তখন কি কি প্রভিশনস আছে, কত দিনের মধ্যে ভ্যাকেন্সিটা ফিল আপ করতে হবে, সবগুলো আমাদের বলে আর্টিকেল নাম্বার 62। মনে রাখবে 6 মাসের মধ্যে কিন্তু মানে ভ্যাকেন্সিটা কিন্তু ফিল আপ করতে হয়। কিসের ভ্যাকেন্সি ইন দ্য প্রেসিডেন্টস অফিস। ঠিক আছে, সো বুঝতে পেরেছো। আমরা নেক্সট দিন দেখবো পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ প্রেসিডেন্ট, তারপর আমরা প্রাইম মিনিস্টার, তারপরে ভাইস প্রেসিডেন্ট, ওই সবগুলো পোস্টের আমরা এইভাবে ডিটেইল ব্রেকআপটা পড়বো, তোমাদের পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে। বুঝতে পেরেছো? ম্যাক্সিমাম শেয়ার করে দিও এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, সবাই যাতে নিজেদের প্রিপারেশনে যাতে বুস্ট করে নিতে পারে আমাদের এই ভিডিও দেখে ম্যাক্সিমাম শেয়ার করো, কারণ এই ক্লাসেসগুলো থেকে কোশ্চেন্স কিন্তু আসবেই। ঠিক আছে, চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, স্টেনোগ্রাফার, রেলওয়ে, এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট, গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, সফটওয়্যার, টিআরএলএম, জেআরবিটি টু, আগরতলা ডেন্টাল কলেজ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, যেমন আরপিএফ, কনস্টেবল, সাব ইন্সপেক্টর সহ সমস্ত পরীক্ষার যা যা প্রতিযোগিতামূলক পরীক্ষা বর্তমানে অ্যাক্টিভ আছে সবগুলোর জন্য তোমার যদি নোটস লাগে, ফুল সিলেবাস একদম আপডেটেড নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি উইংকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।